সুতরাং বাংলাদেশে চলছে সাধু ও শয়তানের খেলা। এখানে মেলা বসেছে, এখানে এমন একটা রাজনৈতিক মেলা বসেছে যেখানে সাধু ও শয়তানের খেলা, সেটা সংসদ ভবন হোক আর রাজপথ হোক। এখানে সাধু শয়তান কে বোঝা বড় মুশকিল। কখনো মনে হচ্ছে যে সাধু তার শয়তানের বেশে, শয়তান সাধুর বেশে, কখনো মনে হচ্ছে শয়তান সাধুর বেশে। মানে বিষয়টা তো এরকম হয়ে গেল। জামাত সাধু, আমার কাছে কেন যেন মনে হয় জামাত কি আমরা চিনি, কিন্তু বিএনপির ব্যাপারে আমাদের একটু সন্দেহ আছে। আমার মতে বিএনপিকে তার অবস্থান আরো পরিষ্কার করা উচিত। কারণ আমরা দেখলাম, আমি এটাকে নাম দিয়েছি মুসলেখা সরকার। এই যে যে কালকে আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, মেজর হাফিজ, একজন স্পিকার, একজন মুক্তিযোদ্ধা, একজন সাবেক সৈনিক, যারা যান, 2বার তিনি যান দিতে গিয়েছেন, সেই ব্যক্তিটি যখন এই যে দেইলে রাজাকার, নিজামী কাদের মোল্লাদের মতো পরীক্ষিত প্রমাণিত স্বাধীনতা বিরোধীদের, মানবতা বিরোধীদেরকে শোক প্রস্তাবের আওতায় আনলেন, এটা তো আমাদের আত্মহত্যা করা হয়েছে। তাহলে এখানে সাধু শয়তান কে বোঝা বড় মুশকিল। কখনো মনে হচ্ছে যে সাধু তার শয়তানের বেশে, শয়তান সাধুর বেশে, কখনো মনে হচ্ছে শয়তান সাধুর বেশে। মানে বিষয়টা তো এরকম হয়ে গেল। আমরা একবারও আমরা দেখলাম সেইখানে কার কার যে নাম নেওয়া হলো, আমরা অবাক হয়ে গেলাম। মানে যাদের নাম ডাস্টবিনেও রাখা যাবে না তাদের নাম নেওয়া হয়েছে, কিন্তু একটা বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া হয়নি। অন্তত একটা বার নেওয়া উচিত ছিল। গালি দিয়েই নিত, একটা বার নিত। আমরা সুপ্পু সাহেবকে দেখলাম মহামান্য রাষ্ট্রপতি, হেড অফ দ্য স্টেট, তাকে আমরা দেখলাম, তিনি তো মহা সৌভাগ্যবান। পৃথিবীতে যদি সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি থাকে, এই যে আমাদের মহামান্য শাহাবুদ্দিন সাহেব, তিনি ছাত্রলীগ করতেন, তিনি যুবলীগ করতেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি আমলা ছিলেন, কোথায় তিনি ছিলেন না, তিনি সাংবাদিক ছিলেন, তিনি ব্যাংকার ছিলেন, কি কি যেন ছিলেন আরো। মানে হোয়ার হি ওয়াজ নট, এটা না, মানে উনি দুযোগেও ছিলেন, আবিয়া দুযোগে, আমার জান্নাতুল ফেরদাউসও ছিলেন। তিনবার তিনি, তিনবার তিনি কি মহাসুযোগটা পেলেন। আমি ভেবেছিলাম কি জানেন আপা, আমি টেনশনে ছিলাম যে লোকজন বলে কেন বঙ্গবন্ধুর নাম নিল না, আমি সেটা টেনশন করি নাই। আমি টেনশন করছি যে এই লোকটা ভাষণ দিতে দিতে কখন না ভুলে জয় বাংলা বলে ফেলে। উনি বলেন নাই। উনি এতবার রিহার্সেল করেছেন যে ওই কপি স্ক্রিপ্টটা, এতবার রিহার্সেল করেছেন। আমার মনে হয় তিনি তাহাজ্জুদ নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার মুখ থেকে যেন একবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না আসে। আমার কাছে কিন্তু সবচেয়ে বড় শয়তানটা মহামান্য রাষ্ট্রপতি সুপ্পু সাহেবকে মনে হয়েছে। এই উনার দুই পকেটে দুইজন সাধু ও শয়তান ছিল। কে সাধু শয়তান তা আমি বলতে চাচ্ছি না। ধন্যবাদ। জি। তো হাফিজ আল আসাদ, যে কে সাধু কে শয়তান আপনার কাছে কি মনে হয়? মহামান্য রাষ্ট্রপতিকে আমরা দায় দিই বা গালি দিই, যাই দিই না কেন, উনি আসলে জাতীয় সংসদে যখন এই ধরনের বক্তব্য প্রদান করা হয়, এটা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক রচিত এবং এইটাই আসলে তারা পাঠ করে। উনি আসলে পাঠক হিসাবেই ওখানে আবির্ভূত হয়েছে। যদিও উনি পারতেন ওখানে কিছু না, না, সংশোধন আপনি বিয়োজন রাষ্ট্রপতির করতে। প্রসঙ্গ বাদ দেন। আপনি এই যে বীর হুম, বিক্রম হাফিজউদ্দিন, তিনি কেমনে হ্যাঁ। করে এই রাজাকারদের ফাঁসির ব্যাপারে প্রস্তাব আনলেন? গ্রহণ করলেন, আনলেন না, গ্রহণ করলেন। এখানে আমরা দেখলাম যে উনি প্রথম গ্রহণ চিফ করলেন হুইপ, বিএনপির এটা চিফ হুইপ, এটা যে চিফ হুইপ আমাদের নুরুল ইসলাম হ্যাঁ, হ্যাঁ। বরগুনার, ওনাকে জানতাম যিনি মুক্তিযুদ্ধের বড় একজন বলিষ্ঠ সংগঠক। সেই ব্যক্তি এই প্রস্তাবটা কাউকে বলতে হয়নি, উনি নিজের থেকে এই বয়ানটা তৈরি করেছে। এই বয়ানটা তৈরি করবার পরে আসলে ওনার মাধ্যমে আমরা জাতির যে স্পেসটা বা যে মেসেজটা পেয়েছে, সেটা হচ্ছে আসলে আমরা দীর্ঘদিন যাবতই চিন্তা করি আসলে কে গুপ্ত কে সুপ্ত। আমাদের সেখানে আবার আসতে হয়, কে গুপ্ত কে সুপ্ত, কে কার এজেন্ডা বাস্তবায়ন করছে, কে কিভাবে এজেন্ডাগুলো বাস্তবায়ন করবার প্রক্রিয়া হাতে নিয়েছে, এটা বোঝা বড় মুশকিল। আসলে বিএনপি একটা সুশীল দল হিসেবে এখন আত্মপ্রকাশ করবার প্রক্রিয়ায় নিয়েছে, কিন্তু তারেক রহমান যেভাবে পাশ্চাত্যের সংস্কৃতির সাথে খাপ খাইয়ে এই বাংলাদেশে একটা সুশীল রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবার প্রক্রিয়ায় গ্রহণ করেছে, আমার মনে হয় এদের খপ্পরে যদি তিনি বেশি দিন থাকেন তাহলে সরকারের ইমেজ ক্ষুণ্ণ হবে। এই বিএনপিকে অবশ্যই উপলব্ধি করতে হবে, এই বিএনপিকে অবশ্যই উপলব্ধি করতে হবে জামাত শিবির সম্পর্কে, তাদের ব্যাপারে। আমি আপনাকে আজকে এই মাধ্যমে সারা বাংলাদেশকে তথা বিশ্ববাসীকে জানাতে চাই যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের 4 জন নেতাকে 1993 সালে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা লালদিঘির ময়দানে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতাদেরকে লালদিঘির ময়দানে বলেছিলেন যে আজ যারা ওই ৭১-এর পরাজিত শক্তি জামাত শিবিরের অত্যাচারে জর্জরিত এবং নিমজ্জিত হয়ে যারা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি তাদেরকে এ যুগের মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করলাম। সমস্ত জাতীয় দৈনিকগুলোতে পরের দিন এগুলো কভার হয়েছে চট্টগ্রাম। সেই সেই ছাত্র নেতাদের ভিতর আমি একজন, ফ্রিডম ফাইটার অফ দ্য এজ, এ যুগের মুক্তিযোদ্ধা। সুতরাং আমাদের লাগে, আমি দেখেছি আমার বন্ধু নুরুল হুদা মুসাকে কিভাবে হত্যা করা হয়েছে। এই যে জামাত, সেই জামাতের গত প্রক্রিয়াতে স্বচ্ছতা, তাদের জাতীয় সংসদে তাদের উপরে যে ধরনের একটা প্রস্তাবনা আনা হয়েছে, এতে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসাবে, স্বাধীনতার সপক্ষ শক্তি হিসাবে আমরা মর্মাহত। আমরা মনে করি এ ধরনের প্রক্রিয়া থেকে বিএনপিকে সতর্ক অবস্থান গ্রহণ করা উচিত। রাজনৈতিক দল হবে স্ট্রেট ফরওয়ার্ড, সে কি করতে চায়, কি করবে, কি করবে না, সেটা কিন্তু তার ভিশন এবং মিশনে থাকতে হবে। তাকে অবশ্যই এই ধরনের সুশীলতা অবলম্বন করে রাজনৈতিক পথ এবং পরিক্রমা বেশি দূর তা সে যেতে পারে না। এবং এই প্রেক্ষাপটে গতকাল যে জাতীয় সংসদে যেভাবে শোক প্রস্তাব এসেছে, আমি দেখেছি সেখানে আওয়ামী লীগেরও যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব ছিলেন তাদের নামও প্রস্তাবনায় আনা হয়েছে, জাতীয় পার্টির সকলের সম্মিলিতভাবে নামগুলো আনা হয়েছে। কিন্তু তারপরও সবার সম্মিলিত নামগুলো আনবার পরেও আমাদের কাছে একটা প্রশ্ন থেকেই যায়, এই প্রস্তাবনা বিএনপির পক্ষ থেকে আনয়ন করার যৌক্তিকতা ছিল কিনা, চিফ হুইপের পক্ষ থেকে এটা গ্রহণ করবার এবং এটা বলবার প্রস্তাবনা গৃহীত হবার কোনো যুক্তি ছিল কিনা, এইগুলো আমাদেরকে আসলে মর্মাহত করে। একটি স্বাধীন সার্বভৌম দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদা নিয়ে যখন আমরা লড়াই করি, কথা বলি, তখন আমাদেরকে মর্মাহত করে। এর বেশি তো আমরা একটা দলের বিরুদ্ধে কিছু বলতে পারি না। জি, জি। শেখ ফরিদ, আপনার কি মনে হয় এই যে যে কি বলে চিফ হুইপ, তিনি যে বাড়তি এই প্রস্তাবনাটা আনলেন রাজাকারদের নাম বলে, ধরেন শোক প্রস্তাব তো হয়ে গেছে, প্রথমে ৩১ জনের সম্পর্কে শোক প্রস্তাব হয়ে গেছে। এরপরে তিনি অতিরিক্ত হিসেবে কাদের মোল্লা, নিজামী, মুজাহিদ এদের নাম আনলেন। দেন স্পিকার গিয়ে সাকা চৌধুরীর নামটাও যুক্ত করে দিলেন। তা আপনার কি মনে হয় যে এই রবিউল কি বলে নুরুল ইসলাম, তো নুরুল ইসলাম কি স্বপ্রণোদিত হয়ে করেছে এটি? সেটা কি সম্ভব? নাকি বিএনপি আগে থেকেই জানতো একজনকে দিয়ে সেটি প্রস্তাবনাটা তুলবে? আসলে ওই যে বললাম, কে যে সাধু কে যে শয়তান বোঝা বড় মুশকিল। আসাদ ভাই একটা কথা বলেছেন, ইশারা দিয়েছেন আমাদের, তিনি যেহেতু একটি রাজনৈতিক দল করেন, তার সীমাবদ্ধতা থাকে, এটা আমরা জানি, স্বাভাবিক। আমরা সমালোচক, আলোচক, আমরা স্বাধীন। আপনি এখানে আছেন, আপনাকে নিয়েও সমালোচনা করতে পারি, কোনো সমস্যা নেই। ভাইকে নিয়েও বলতে পারি, আমরা যে কোনো দলের বিরুদ্ধে কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক। এখানে সীমাবদ্ধতা থাকে অনেক কিছু। ইশারাতে তিনি কিন্তু বলেছেন যে কোনো কোনো দলে গুপ্ত থাকতে পারে, কারো কোনো কোনো এজেন্ডা থাকতে পারে। এটা আমাদের শুরুতেই সন্দেহ হয়েছিল, কারণ বিএনপি এরকম একটা সাপোর্ট, আত্মঘাতী, একেবারে সুইসাইডাল ডিসিশন, এটা আমি মনে করি বিএনপির জন্য। এর দায় কিন্তু বিএনপির কাঁধে চলে গেছে। মানে বিষয়টা এরকম হচ্ছে, সেই গল্পের মতো যে ওই পাঠা আর বানর একসাথে যাচ্ছিল এক নৌকায়। সঞ্জিত সেনগুপ্ত এটা অনেকবার বলতেন, বাস বিএনপির নেতারাও বলতেন, আমি সাকা চৌধুরীর মুখে এগুলো শুনেছি, সব দলের সিনিয়র নেতাদের মুখে শুনেছি। তো পাঠার অন্য শব্দ উচ্চারণ করলাম, ওই শব্দ উচ্চারণ করলে ইউটিউবে করে দেয়, কমিয়ে দেয়, ওই জন্য পাঠা অন্য জায়গায় আনলাম শব্দটা। তো ওই পাঠার বানর যাচ্ছিল, সাথে দইয়ের ঘটি ছিল। তো যাওয়ার সময় দই খাওয়ার পরে বানর কিন্তু ওই পাঠার গালে, পাঠার দাড়িতে দইগুলো লাগাই দেয়। বানর তো চলে যায়। তো পাবলিক মনে করে যে এই যে পাঠাই তো দইটা খাইছে, পাঠাকে তখন মোটামুটি কসাই বাড়ি যাওয়া হয়ে যায়। তো বিএনপির দশাটা তাই হয়ে গেছে। না, এখানে না, কিন্তু না, না। বিএনপি কে আপনি আবার এতটা ছাড় কেন না, না, দিলেন? না, শেষ করি, লেট মি ফিনিশ। যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে বিএনপি কবে কি করেছিল? আমি শেষ করি এই নাই। এটা জামাতকে তো কিন্তু বিএনপি পেলে পুষে এত বড় করেছে। কোনো সন্দেহ নাই, বাংলাদেশে জামাতকে, আমি যদি এটাকে মৌলবাদী শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি বলি, শুধু বিএনপি না, সকল দল দায়ী, ইনক্লুডিং বামপন্থী। কারণ এই মানে সকল দল, আবার বলি কোট অ্যান্ড কোট, সকল দল কম বেশি দায়ী। বিএনপি সেখানে বেশি দায়ী করবেন, কোনো সন্দেহ নেই, বিএনপি বেশি দায়ী। সকল দলই প্রকাশ্যে গোপনে এই মৌলবাদী গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। সর্বশেষ সিঙ্কু বাম, যাকে আমি আদর করে লুঙ্গি বাম বলি, ফ্রডমাজার বলি, যিনি এক সময় আমার গুরু ছিলেন, দেখেন না, তার মতো চুল, তার মতো এই চুল বড় আমি কার কাছে শিখেছি? ওই যে চিঙ্কু বাম, আমার সাবেক গুরু, ফ্রডমাজারের কাছ থেকে আমি চুল বড় করা শিখেছি। আমি আগে বড় চুল রাখতাম না।
তো সেই চিঙ্কু বাম ফ্রড মাজার বলেছিলেন জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। এখন আপনি বলেন, আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানও যদি দিত অত ক্ষতি হইতো না, যেটা ফ্রড মাজার দেওয়ার কারণে হয়েছে। যিনি আমাদের ফরিদা, কেউ কেউ তাকে খরিদা বলে, মানে তিনি বিক্রি হয়ে গেছিলেন এই ইউনূস সরকারের কাছে। ফরিদ আক্তারের তিনি হাজব্যান্ড এবং তার বয়ফ্রেন্ডও ছিলেন 10 বছর, লিভ টুগেদার করতেন। ঠিক আছে? তো সেই ব্যক্তি বলতেছে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। তাহলে এটাকে আপনি কিভাবে দেখবেন? কাকে, মানে কম্বলে যদি লোম বাসি যে জামাতকে কে সহযোগিতা করেছে, কে করে না, এই ব্যাপারে আমার যথেষ্ট গবেষণা আছে। একদিন আমাকে ডাইকেন, তাহলে আমি স্বাধীনভাবে বলতে পারবো। অনেক সময় অনেক কিছু মুখের উপরে বলা যায় না। বিএনপি তো অবশ্যই পৃষ্ঠপোষকতা করেছে, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু তো এখানে বিএনপিকে দায় দিলে চলবে না। আবার কেউ যদি বলে যে বিএনপি আওয়ামী লীগ 17 বছর তো পৃষ্ঠপোষকতা দিয়েছে মৌলবাদীদের, তাহলে বলবো আপনারা তাহলে আর 17 বছর বাদ দিয়ে কি করেছেন? এই ব্যাপারে সবাইকে দায়ভার নিতে হবে, ইনক্লুডিং বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, সবাইকে দায় নিতে হবে। জামাত একদিনে পয়দা হয় নাই, জামাত ধীরে ধীরে আসে নাই, একটা এজেন্ডা নিয়ে এসেছিল। প্রত্যেকেই তাকে কেউ কুলে নিয়েছে, কেউ আঁচলে নিচে নিয়েছে, কেউ বুক পকেটের জোনাকি পোকা, ওই যে আমার আরেক গুরু ডক্টর হুমায়ুন আজাদের কবিতা, বুক পকেটের জোনাকি পোকার মতো রেখে দিয়েছিল জামাতকে, সবাই ব্যবহার করেছে। এই ব্যবহার করার কারণে আপনি দেখেন আজকে বিএনপি কে অজগরের মতো তারা গিলে খাচ্ছে। বিএনপি কিন্তু এটা ভুক্তভোগী হবে, বিএনপি কিন্তু হচ্ছে। আজকে দেখেন ওই যে আমার এক ভাবির পোলা, পাটোয়ারি নাকি ফাটোয়ারি নাম, কি যেন নাম মনে থাকে না আমার, অনেক ভাবির পোলা তো, এই বদমাইশ, এই নাবালক যার রাজনৈতিক খতনা হয় নাই, মুসলমানি হয় নাই, মির্জা আব্বাসকে, তার সাথে আমার রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, যেভাবে গালাগালি করছে লোকটা কিন্তু আজকে যে স্ট্রোক করেছে, আপনি কি মনে করেছেন সে স্ট্রোক করার লোক? এইগুলো সব বরদাস্ত করতে পারে নাই, বিএনপি তাকে ছুট দিয়েছে, সবাই প্রশ্রয় দিয়েছে। আপনি দেখেন মাথায় সবাই তুলেছে। আজকে এই কুফলের কারণে সবার ভুলে অবশ্যই সেখানে বিএনপি সর্বোচ্চ বেশি দায়ী, কোনো সন্দেহ নেই। এটা হয়তো আমাদের আসাদ ভাই বলতে পারবেন না সঙ্গত কারণেই, কিন্তু আমরা জানি, সবাই জানে যে পৃষ্ঠপোষক। কিন্তু এখন দেখেন সবার আগে কার ক্ষতি করতেছে এখন? সবার আগে এখন কিন্তু তারা বিএনপিকেই অজগর, ওই যে সেই দুবাইয়ের শাসক একটা অজগর পালতো, হঠাৎ করে সে তার তার যে ডাক্তার ছিল তাদের তো থাকে, গিয়ে বলছে যে আমার অজগর তো খায় না। বলছে কেন খায় না, কি করে আচরণ বলেন? কয় শুধু আমাকে গলায় জড়িয়ে পেঁচিয়ে শরীরে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুমায়। কয় তাই? কয় তাড়াতাড়ি এই অজগরকে হয় চিড়িয়াখানা পাঠান, নাহলে টুকরা করেন। কেন? কয় আপনার মাপ নিতেছে। কয় আপনার মাপ নিতেছে, কয়দিন পর আপনার গিলে খাবো, এই জন্য খাওয়া দাওয়া বাদ দিছে। একটা বড় মানুষ আপনার খাইতে তো একটু সময় লাগবে, এই জন্য না খায় থাকে। তো জামাত যেই মুহূর্তে একটু ঢং ধরেছে, অজগরের মতো বিএনপি কে পেঁচায় বসে আছে, খাবে আগে বিএনপি কে, এই আশায় সে বসে আছে। তারেক রহমান যদি মনে করে, বা বিএনপি যদি মনে করে, বা বিএনপির নেতৃত্ব স্থানীয়রা যদি মনে করে, বামদের কথা বাদ দেন, 2024-এর 5 আগস্ট যে দলটি মারা গেছে, যার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, জাদুঘরে যাবে, সেটা হচ্ছে বাম রাজনীতি। বাংলাদেশের বাম রাজনীতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে 2024-এর 5 আগস্ট। এটা বামেরা জানেই না, এটা বুঝবে কবে জানেন? 20 বছর পরে বলবো আমাদের ভুল হয়েছিল। কারণ বামপন্থীদের একটু ভালো লোক, ভদ্রলোক, এরা 25, 30, 35 বছর পর স্বীকার করে আমার ভুল হয়ে গেছিল। এদিকে তারা ভালো আছে, এদিকে তারা ভদ্র, আমি তা মেনে নিব আমি, কারণ এদের ইতিহাস তাই বলে। ঠিক আছে? এটা সব, এটা ভারতেই বলেন, আর বাংলাদেশে বলেন, আর ইরানেই বলেন, আর ইরাকি বলেন, আর আমেরিকা বলেন, আর সোভিয়েত ইউনিয়ন বলেন, এরা পরে স্বীকার করে। কারণ আমি তো বাম রাজনীতি করার লোক, আমি মুখস্থ করে আসছি এদের ব্যাপারে। যাই হোক, এখনো বাম রাজনীতিতেই আমি বিশ্বাস রাখি, কোনো সন্দেহ নাই, তাদের যতই গালি দেই। যাই হোক, তো এই যে অবস্থানটা, আপনি কিভাবে কারে দুষবেন কারে? সুতরাং বাংলাদেশে চলছে সাধু ও শয়তানের খেলা। এখানে মেলা বসেছে, এখানে এমন একটা রাজনৈতিক মেলা বসেছে যেখানে সাধু ও শয়তানের খেলা, সেটা সংসদ ভবন হোক আর রাজপথ হোক, সব জায়গায় সাধু আর শয়তানের খেলা। তবে অনেক মুখোশ 2024-এর 5 আগস্টের পর মুখোশ খুলে গেছে। এটা ভালো হয়েছে জাতির জন্য, এটা দরকার ছিল। জি। হাফিজাল আসাদ, তো বিএনপি কি বুঝতে পারছে অধিবেশনের ১ম দিনেই জামায়াতকে জামায়াত বিএনপিকে ছোবল দিয়ে দিয়েছে? বিএনপি বিএনপি এটা না বোঝার কোনো কারণ নাই। বিএনপি দীর্ঘদিন যাবৎ যে রাজনীতি করে আসছে